যুক্তরাষ্ট্রের যুদ্ধের হুমকিকে ভয় পায় না ইরান, জানালেন আব্বাস আরাকচি। ওয়াশিংটন সম্মান জানালেই কেবল পরমাণু কর্মসূচি নিয়েই হতে পারে সংলাপ। অস্ত্রত্যাগে ফের অস্বীকৃতি জানালো হামাস। গাজায় বিদেশি হস্তক্ষেপ মেনে না নেয়ার হুঁশিয়ারি। ইসরায়েলি হামলায় হতাহত ৩, দুদিন বন্ধের পর ফের চালু রাফা সীমান্ত। ইউক্রেন যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রে আলোচনায় বসার প্রস্তাবে এখনও সাড়া দেয়নি রাশিয়া। সংলাপ চলাকালে বিদ্যুৎ অবকাঠামোয় হামলা না চালানোর আহ্বান ট্রাম্পের। সিরিয়া পুনর্গঠনে $৩০০ কোটি বিনিয়োগ করবে সৌদি আরব। দুই দেশের মধ্যে চুক্তি সই। আলেপ্পো শহরে 2টি বিমানবন্দর উন্নয়ন ও নির্মাণ প্রকল্প বাস্তবায়নের পরিকল্পনা। এবং পর্তুগালে উদারপন্থী জোসে সেগুরো প্রেসিডেন্ট নির্বাচিত। সমর্থক ও প্রবাসী বাংলাদেশিদের উচ্ছ্বাস। জাপানে ভূমিধস জয়ের পথে বর্তমান প্রধানমন্ত্রী তাকাইচি। আন্তর্জাতিক সময়ের সঙ্গে আছি আমি আমিরুল ইসলাম আলিফ। ওয়াশিংটনের যুদ্ধের হুমকিকে তেহরান ভয় পায় না বলে জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। সেই সঙ্গে যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরান কেবল পরমাণু কর্মসূচি নিয়েই আলোচনা করতে প্রস্তুত বলে জানান তিনি। এদিকে ওয়াশিংটনকে তেহরানের প্রতি সম্মান দেখানোর আহ্বান জানিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। বলেন, ইরানের সার্বভৌমত্বকে সম্মান জানালে তবেই সংলাপের পথ খোলা থাকবে। এর মধ্যেই ওমানের মধ্যস্থতায় আগামী সপ্তাহে দুদেশের মধ্যে পরমাণু ইস্যুতে আরেক দফা আলোচনার প্রস্তুতি চলছে বলে জানা গেছে। ওয়াশিংটনের সঙ্গে পরমাণু আলোচনায় আগ্রহী তেহরান, তবে সামরিক চাপ মানতে নারাজ। স্থানীয় সময় রোববার সামাজিক মাধ্যম এক্সে দেয়া এক পোস্টে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেন, যুক্তরাষ্ট্রকে অবশ্যই ইরানের প্রতি সম্মান দেখাতে হবে। শক্তির ভাষা ইরান মেনে নেবে না, তবে সংলাপের পথ খোলা রাখতে চায় তেহরান। যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় নিজেদের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বন্ধের বিষয়টি মেনে নেবে না বলে জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। বলেন, ইরান কেবল পরমাণু কর্মসূচি নিয়েই আলোচনা করতে প্রস্তুত। তেহরান ইউরেনিয়াম সমৃদ্ধকরণ থেকে সরে দাঁড়াবে না বলেও স্পষ্ট করেন তিনি। আরাকচির দাবি, যুক্তরাষ্ট্র বা অন্য কোনো শক্তির ইরানের সক্ষমতা নির্ধারণ করার অধিকার নেই। এদিকে যুক্তরাষ্ট্রের সামরিক সমাবেশকে ঘিরে হুঁশিয়ারি দিয়েছেন ইরানের শীর্ষ সেনা কমান্ডার আব্দুল রহিম মুসাভি। তার বক্তব্য, ইরানের ওপর হামলা হলে পুরো অঞ্চল যুদ্ধে জড়িয়ে পড়বে, যার দায় বহন করতে হবে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে। একই সঙ্গে তিনি বলেন, ইরান আঞ্চলিক যুদ্ধ চায় না, যদিও দীর্ঘমেয়াদী সংঘাতের জন্য প্রস্তুত তারা। অর্জিতা শাহজিন, সময় সংবাদ। ইরানের নোবেল জয়ী নার্গিস মোহাম্মদীকে 6 বছরের কারাদণ্ড দিয়েছেন দেশটির আদালত। স্থানীয় সময় রোববার এই রায় দেয়া হয় বলে তার আইনজীবী বার্তা সংস্থা AFP-কে জানান। আইনজীবী জানান, অপরাধ সংগঠনের উদ্দেশ্যে সমাবেশ ও যোগসাজশের অভিযোগে নার্গিস মোহাম্মদীকে 6 বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। একই সঙ্গে তার ওপর দেশ ত্যাগে 2 বছরের নিষেধাজ্ঞাও আরোপ করা হয়েছে। ওই সাজার পাশাপাশি প্রোপাগান্ডা ছড়ানোর অভিযোগে মোহাম্মদীকে আরও 1.5 বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে 2 বছরের জন্য দেশটির পূর্বাঞ্চলীয় সাউথ খোরাসান প্রদেশের হোসফ শহরে নির্বাসনে পাঠানোর আদেশ দেওয়া হয়েছে। অস্ত্র ত্যাগ না করার পাশাপাশি গাজায় কোনো বিদেশি হস্তক্ষেপ মেনে নেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছে হামাস। সংগঠনটির রাজনৈতিক নেতা খালেদ মিশাল বলেন, উপত্যকায় বিদেশি শাসন মানা হবে না। এদিকে গাজায় অব্যাহত ইসরায়েলি হামলায় আরও 3 ফিলিস্তিনি হতাহত হয়েছেন। 2 দিন বন্ধ রাখার পর রোববার আবারও খুলে দেওয়া হয়েছে রাফা সীমান্ত। জাতিসংঘের তথ্য অনুযায়ী সীমান্ত খোলার প্রথম 4 দিনে মাত্র 36 জন গুরুতর অসুস্থ ফিলিস্তিনি এবং 62 জন সঙ্গী মিশরে যেতে পেরেছেন। স্থানীয় সময় রোববার আবারও ইসরায়েলি সেনাদের হামলার শিকার হন নিরীহ ফিলিস্তিনিরা। উপত্যকার বেইত লাহিয়ায় হামলা চালায় দখলদাররা, এতে হতাহতের ঘটনা ঘটে।
এদিকে মিশরের রাষ্ট্রীয় গণমাধ্যম জানায় রোববার দুপুরের পর রাফা ক্রসিং দিয়ে সীমিত আকারে ফিলিস্তিনিদের যাতায়াত শুরু হয়। 2024 সালের মে মাসে ইসরায়েল দখলের পর প্রায় বন্ধ থাকা এই ক্রসিংটি যুক্তরাষ্ট্র সমর্থিত যুদ্ধবিরতির অন্যতম শর্ত হিসেবে সম্প্রতি খোলা হয়। তবে পুনরায় চালু নিয়ে বিভ্রান্তিতে শুক্র ও শনিবার এটি বন্ধ ছিল। জাতিসংঘের তথ্য অনুযায়ী খোলার প্রথম 4 দিনে মাত্র 36 জন গুরুতর অসুস্থ ফিলিস্তিনি এবং 62 জন সঙ্গী মিশরে যেতে পেরেছেন। একই দিন হামাস তাদের অস্ত্র সমর্পণ করবে না এবং গাজায় কোনো বিদেশি হস্তক্ষেপও মেনে নেবে না বলে হুঁশিয়ারি উচ্চারণ করেন সংগঠনটির রাজনৈতিক নেতা খালিদ মেশাল। দোহায় এক সম্মেলনে বক্তব্য দিতে গিয়ে তিনি বলেন, দখলদারিত্বের অধীনে থাকা জনগণের জন্য প্রতিরোধ হলো তাদের অধিকার, যা তারা গর্বের সঙ্গে ধারণ করে। ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস দীর্ঘদিন ধরে ইসরায়েলের ফিলিস্তিনি ভূখণ্ড দখলের বিরুদ্ধে সশস্ত্র সংগ্রাম চালিয়ে আসছে বলে উল্লেখ করেন তিনি। অর্জিতা শেহজিন, সময় সংবাদ। ইউক্রেন যুদ্ধ বন্ধে শান্তি আলোচনায় চাপ দিচ্ছে যুক্তরাষ্ট্র। এরই মধ্যে ফ্লোরিডায় ত্রিপক্ষীয় আলোচনার প্রস্তাবও দিয়েছে দেশটি। সংলাপ চলাকালে বিদ্যুৎ অবকাঠামোয় হামলা না চালানোর আহ্বান জানিয়েছে ট্রাম্প প্রশাসন। তবে এ বিষয়ে এখনও সাড়া দেয়নি রাশিয়া। যুদ্ধবন্ধের প্রচেষ্টার মধ্যেও ইউক্রেনে রুশ বাহিনীর হামলায় অন্তত 4 জন নিহত হয়েছেন, আহত হয়েছেন 31 জন। এদিকে মস্কোয় রুশ জেনারেলকে গুলির ঘটনায় সন্দেহভাজন এক ব্যক্তিকে দুবাইয়ে আটক করা হয়েছে। এই হামলার মধ্যেই ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানান, যুক্তরাষ্ট্র মস্কো কিয়েভের মধ্যে শান্তি চুক্তি চূড়ান্ত করার জন্য জুন মাসকে সময়সীমা হিসেবে নির্ধারণ করেছে। এর মধ্যে চুক্তি না হলে দুই পক্ষের ওপর চাপ বাড়াতে পারে ওয়াশিংটন। জেলেনস্কি আরও বলেন, যুক্তরাষ্ট্র চায় গ্রীষ্ম শুরুর আগেই যুদ্ধের অবসান হোক। এদিকে ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী আন্দ্রেই সিবিকা বলেন, শান্তি আলোচনার সবচেয়ে জটিল বিষয়গুলো মীমাংসার জন্য ইউক্রেন ও রাশিয়ার নেতাদের সরাসরি বৈঠক প্রয়োজন। তার মতে, এই যুদ্ধ থামানোর বাস্তব ক্ষমতা কেবল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পেরই আছে। এদিকে মস্কোয় রাশিয়ার সামরিক গোয়েন্দা সংস্থা জিআরইউর ফার্স্ট ডেপুটি চিফ লেফটেন্যান্ট জেনারেল ভ্লাদিমির আলেক্সেয়েভকে হত্যা চেষ্টার ঘটনায় 2 সন্দেহভাজনকে আটক করেছে রুশ ফেডারেল সিকিউরিটি সার্ভিস। সংস্থাটি আরও জানায়, অভিযুক্ত বন্দুকধারীকেও সংযুক্ত আরব আমিরাত কর্তৃপক্ষের সহায়তায় দুবাই থেকে আটক করা হয়। গেল শুক্রবার রাশিয়ার প্রধান সামরিক গোয়েন্দা সংস্থা জিআরইউর ফার্স্ট ডেপুটি চিফ লেফটেন্যান্ট জেনারেল ভ্লাদিমির আলেক্সেয়েভকে তার বাসভবনের বাইরে পেছন দিক থেকে 3 বার গুলি করা হয়। পরে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। রাশিয়া এই ঘটনাকে সন্ত্রাসী কর্মকাণ্ড বললেও ইউক্রেনের দাবি, হামলার সঙ্গে কিয়েভের কোনো সম্পৃক্ততা নেই। অর্জিতা শেহজিন, সময় সংবাদ। আন্তর্জাতিক সময় আরও থাকছে। লেবাননে 2টি ভবন ধসে অন্তত 9 জন নিহত, আহত 6। ধ্বংসস্তূপের নিচে অনেকের আটকে পড়ার শঙ্কা, চলছে উদ্ধার অভিযান। ক্ষতিগ্রস্তদের সহায়তার আশ্বাস সরকারের। সিরিয়া পুনর্গঠনে 300 কোটি মার্কিন ডলার বিনিয়োগ করবে সৌদি আরব। দেশ দুটির মধ্যে এমন চুক্তি স্বাক্ষর হয়েছে। চুক্তি অনুযায়ী আলেপ্পো শহরে 2টি বিমানবন্দর উন্নয়নের পাশাপাশি টেলিযোগাযোগ ও নির্মাণ খাতে প্রকল্প বাস্তবায়নের পরিকল্পনাও রয়েছে। দুই দেশের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছে যুক্তরাষ্ট্র। যুদ্ধবিধ্বস্ত সিরিয়া পুনর্গঠনে এগিয়ে এসেছে সৌদি আরব। নতুন একটি চুক্তি স্বাক্ষর করেছে দামেস্ক ও রিয়াদ। স্থানীয় সময় শনিবার সিরিয়ার বিনিয়োগ কর্তৃপক্ষের প্রধান তালাল আল হিলালি এই চুক্তির অন্তর্ভুক্ত একাধিক প্রকল্পের ঘোষণা দেন। এর মধ্যে আলেপ্পোতে নতুন আন্তর্জাতিক বিমানবন্দর, কম খরচে সিরিয়া সৌদি এয়ারলাইন এবং সিল্ক লাইন নামের টেলিকম প্রকল্পের উল্লেখ রয়েছে। সংশ্লিষ্টদের দাবি, সিল্ক লাইন প্রকল্প সিরিয়াকে আঞ্চলিক যোগাযোগের কেন্দ্র হিসেবে গড়ে তুলবে। সৌদি বিনিয়োগ মন্ত্রী খালিদ আল ফালি জানান, নতুন প্রতিষ্ঠিত এলাফ ফান্ড সৌদি বেসরকারি বিনিয়োগকারীদের অংশগ্রহণে আলেপ্পোর 2 বিমানবন্দরে 200 কোটি ডলার বিনিয়োগ করবে। এই উদ্যোগ সিরিয়ার অর্থনৈতিক পুনর্গঠন ত্বরান্বিত করবে বলে আশা তার। সিরিয়ার যোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রী আব্দুল সালাম হাইকাল বলেন, টেলিকম খাতে প্রায় 100 কোটি ডলার বিনিয়োগ হবে। হাজার হাজার কিলোমিটার কেবল বসিয়ে এশিয়া ও ইউরোপের মধ্যে সংযোগ উন্নত করার পরিকল্পনা রয়েছে।
ফ্লাইনাস ও সিরিয়ান সিভিল এভিয়েশন অথরিটি নতুন এয়ারলাইন্স ফ্লাইনাস সিরিয়া প্রতিষ্ঠার চুক্তি স্বাক্ষর করেছে, যেখানে সিরিয়া প্রতিষ্ঠানটির 51% মালিক হবে। বিমান সংস্থাটি 2026 সালের চতুর্থ প্রান্তিক থেকে কার্যক্রম শুরু করবে। এছাড়া সিরিয়ার জ্বালানি মন্ত্রণালয় সৌদি আরবের SWA পাওয়ারের সঙ্গে পানি সরবরাহ সংক্রান্ত চুক্তি স্বাক্ষর করেছে। আল হিলালি বলেন, এই চুক্তিগুলো গুরুত্বপূর্ণ খাতগুলোর কথা মাথায় রেখে করা হয়েছে, যা মানুষের জীবনের সরাসরি প্রভাব ফেলবে এবং সিরিয়ার অর্থনৈতিক পুনর্গঠনের জন্য মৌলিক স্তম্ভ হিসেবে কাজ করবে। যুক্তরাষ্ট্রের সিরিয়া দূত টম ব্যারাক সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এক পোস্টে এই উদ্যোগের প্রশংসা করেন। বলেন, এভিয়েশন, অবকাঠামো ও টেলিকম খাতে কৌশলগত অংশীদারিত্ব সিরিয়া পুনর্গঠনে গুরুত্বপূর্ণ অবদান রাখবে। সাদিয়া তাসনিম, সময় সংবাদ। লেবাননের উত্তরাঞ্চলে দুটি ভবন ধসে অন্তত 9 জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও 6 জন। স্থানীয় সময় রোববার বাব আল তাব্বানে এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনার পরপরই উদ্ধার তৎপরতা শুরু হয়। সিভিল ডিফেন্স দল, লেবানিজ রেড ক্রস এবং জরুরি সহায়তা সংস্থাগুলো একসঙ্গে উদ্ধার অভিযানে অংশ নেয়। পাশাপাশি স্থানীয় বাসিন্দারাও ধ্বংসস্তূপ সরাতে এবং আটকা পড়াদের বের করে আনতে কাজ করে। ধ্বংসস্তূপের নিচে আরও মানুষ আটকে থাকতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে। এদিকে গৃহহীন বাসিন্দাদের জন্য সরকার বাসা ভাড়া সহায়তা দিতে প্রস্তুত বলে জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী। Thai Aluminium. The better is now the best. ভারতের রাজস্থানে নির্মাণাধীন ভবন ধসে অন্তত 2 জন মারা গেছেন, আহত হয়েছেন 13 জন। স্থানীয় সময় শনিবার রাজ্যের কোটা শহরে নির্মাণাধীন 3 তলা একটি ভবন ধসে পড়ে। স্থানীয় প্রশাসন জানায়, তালাওয়ান্দি এলাকার এই ভবনটিতে একটি রেস্তোরাঁ চালু ছিল। আহতদের দ্রুত উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে, যাদের মধ্যে 4 জনের অবস্থা গুরুতর। ধ্বংসস্তূপে আরও কয়েকজন আটকে পড়ার শঙ্কা করা হচ্ছে। স্থানীয় পুলিশ ও উদ্ধারকর্মীরা উদ্ধার তৎপরতা চালিয়ে যাচ্ছেন। প্রাথমিক তথ্য অনুসারে ভবনটির ধসের সময় ক্রেতা ও কর্মচারী উভয়ই রেস্তোরাঁর ভেতরে অবস্থান করছিলেন। আন্তর্জাতিক সময় আরও থাকছে। চীনা নতুন বছর বরণ ঘিরে দেশটিতে নানা আয়োজন। এবারের প্রতীক ঘোড়া নববর্ষ কেন্দ্র করে বেড়েছে নানা পণ্যের বিক্রি। 2025 সালের তুলনায় 30% বাড়ার। রাশিয়ার বাশকর্তস্থান অঞ্চলের একটি মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ছুরিকাঘাতে 4 ভারতীয় শিক্ষার্থী আহত হয়েছেন। স্থানীয় সময় শনিবার রাজধানী মস্কোর অদূরে উফা শহরের একটি ছাত্রাবাসে এক কিশোর ছুরি নিয়ে শিক্ষার্থীদের ওপর হামলা চালায়। এতে ভারতীয় ছাড়াও আরও কয়েকজন শিক্ষার্থী এবং পুলিশ সদস্য আহত হন। এক বিবৃতিতে এর সত্যতা নিশ্চিত করে এমন ঘটনা অপ্রত্যাশিত বলে মন্তব্য করেছে রাশিয়ার ভারতীয় দূতাবাস। এদিকে মস্কো তদন্ত কমিটির দাবি, অভিযুক্ত শিক্ষার্থীর আচরণগত সমস্যার বিষয়ে আগে থেকেই জানত সংশ্লিষ্ট কর্মকর্তারা। এ ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগ এনে একটি ফৌজদারি মামলা করা হয়েছে। দেখছেন আন্তর্জাতিক সময়। যুদ্ধ বিধ্বস্ত সুদানের বেশ কিছু এলাকায় নতুন করে দুর্ভিক্ষের আশঙ্কা করছে বৈশ্বিক ক্ষুধা পর্যবেক্ষণকারী সংস্থা IPC। এক প্রতিবেদনে দারফুরের আরও 2টি শহর দুর্ভিক্ষের পর্যায়ে পৌঁছেছে বলে জানায় সংস্থাটি। এমন পরিস্থিতিতে সুদানের উত্তর ও দক্ষিণ কর্দোফানে RSF এর হামলার তীব্র নিন্দা জানিয়েছে সৌদি আরব, মিশর, তুরস্ক ও জাতিসংঘ। একই সঙ্গে বিদেশি হস্তক্ষেপ সংঘাত উস্কে দিচ্ছে বলে অভিযোগ তুলেছে সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয়। 2023 সাল থেকে সুদানের সেনাবাহিনী ও আধাসামরিক বাহিনীর মধ্যে ক্ষমতার দ্বন্দ্ব থেকে সংঘাত শুরু। সম্প্রতি দেশটির উত্তর ও দক্ষিণ কর্দোফানে হামলা চালায় আধাসামরিক বাহিনী র্যাপিড সাপোর্ট ফোর্সেস RSF। এতে বহু মানুষ হতাহত হন। RSF এর হামলার ঘটনায় নিন্দা জানিয়েছে সৌদি আরব। সুদানের ভৌগোলিক ঐক্য ও অখণ্ডতার প্রতি সমর্থন পুনর্ব্যক্ত করে দেয়া এক বিবৃতিতে দেশটিতে বিদেশি হস্তক্ষেপের অভিযোগ তুলে কড়া সমালোচনা করেছে সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয়। বিবৃতিতে বলা হয়, কিছু পক্ষ রাজনৈতিক সমাধানের কথা বললেও অস্ত্র ও যোদ্ধা পাঠিয়ে সংঘাত উস্কে দিচ্ছে। তবে সেখানে নির্দিষ্ট করে কোনো পক্ষের নাম উল্লেখ করা হয়নি। সৌদি আরব ছাড়াও সুদানে একের পর এক হামলা আর নিহতের ঘটনায় নিন্দা জানিয়েছে মিশর ও জাতিসংঘ। সৌদি সরকারের এই বক্তব্য এমন সময় এসেছে যখন সংযুক্ত আরব আমিরাত RSFকে অস্ত্র ও অর্থ সহায়তা দিচ্ছে বলে অভিযোগ তুলেছে সুদানের সরকার। গত বছর আন্তর্জাতিক বিচার আদালতে আমিরাতের বিরুদ্ধে মামলাও করেছে সুদান, তবে এসব অভিযোগ অস্বীকার করেছে দেশটি।
এমন পরিস্থিতিতে যুদ্ধবিধ্বস্ত সুদানের পশ্চিম দারফুর অঞ্চলের আরও কিছু এলাকায় দুর্ভিক্ষের আশঙ্কা করছে বৈশ্বিক ক্ষুধা পর্যবেক্ষণকারী সংস্থা ইন্টিগ্রেটেড ফুড সিকিউরিটি ফেস ক্লাসিফিকেশন আইপিসি। এক প্রতিবেদনে সংস্থাটি জানায় দারফুরের আরও দুটি শহরে তীব্র অপুষ্টি দুর্ভিক্ষের পর্যায়ে পৌঁছেছে। নাসরিন রুমি, সময় সংবাদ। আন্তর্জাতিক সময় দুর্যোগময় পরিস্থিতিতে এই দ্বিতীয় দফার ভোটে নিজেদের প্রেসিডেন্ট বেছে নিল পর্তুগাল। দেশটির 11তম প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হয়েছেন সোশ্যালিস্ট সমর্থিত উদারপন্থী প্রার্থী জোসে সেগুরোর বিজয়ে উচ্ছ্বসিত পর্তুগাল প্রবাসী বাংলাদেশিরাও। তারিকুল হাসান আশিকের রিপোর্টে বিস্তারিত। ঝড় মার্তার প্রভাবে প্রবল বর্ষণের মধ্যেই 8 ফেব্রুয়ারি দ্বিতীয় দফার প্রেসিডেন্ট নির্বাচনে ভোট দেন পর্তুগিজরা। বৈরী আবহাওয়া সত্ত্বেও ভোট কেন্দ্রগুলোতে ভোটার উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। চলমান রাজনৈতিক অস্থিতিশীলতায় কোনো প্রার্থী প্রথম দফায় 50% বেশি ভোট না পাওয়ায় পর্তুগালের প্রেসিডেন্ট ইলেকশন গড়ায় দ্বিতীয় দফায়। রাজনৈতিক স্থিতিশীলতা ফেরাতে এই ভোটকে ঘিরে সবারই বাড়তি আগ্রহ ছিল। লিসবনের স্থানীয় সময় সকালের দিকে আবহাওয়া কিছুটা ভালো থাকায় তখনই ভোট কেন্দ্রগুলোতে যান পর্তুগালের নাগরিকত্ব নেওয়া বাংলাদেশিরা। স্থানীয় পর্তুগিজদের সাথে সুশৃঙ্খলভাবে নিজেদের পছন্দের প্রার্থীকে ভোট দেন তারা। স্থানীয় সময় সন্ধ্যা 7টা পর্যন্ত চলে ভোট গ্রহণ। ভোট গ্রহণ শেষ হবার ঘণ্টাখানেক পরই আসতে থাকে ফলাফল। সোশ্যালিস্ট সমর্থিত প্রার্থী জোসে সেগুরুর ঝুলিতে 50% বেশি ভোটের খবর আসতেই উল্লাসে ফেটে পড়েন তার সমর্থকরা। 11তম প্রেসিডেন্ট হিসেবে সেগুরুকে পেয়ে উচ্ছ্বসিত প্রবাসী বাংলাদেশিরাও। শুধু আমি নই, এই দেশের পর্তুগিজরাও বর্তমান যিনি নির্বাচিত হয়েছেন তাকেই বেছে নিয়েছেন, কেননা তিনি একমাত্র লোক যিনি উদারপন্থী এবং পর্তুগিজের জন্য সহ ইমিগ্রেন্টসদের জন্য ভালো কিছু করবে। আজকের এই বিজয়ের মাধ্যমে আমি আশা করি অ্যান্টনি জোসে সেগুরু ইমিগ্রেন্টের জন্য কাজ করবে এবং পর্তুগালের গণতন্ত্রকে পুনরুদ্ধারে উনি ওনার কর্মদক্ষতা, রাজনৈতিক কর্মকৌশল ব্যবহার করে আমাদের ইমিগ্রেন্টের স্বস্তি ফিরিয়ে নিয়ে আসবেন। দুর্যোগ ও বন্যা কবলিত এলাকাগুলোতে 15 ফেব্রুয়ারি ভোট গ্রহণ অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও 8 ফেব্রুয়ারি 60% বেশি ভোট নিয়ে বিজয় নিশ্চিত হয় সেগুরোর। অন্যদিকে তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী কট্টরপন্থী আন্দ্রে ভেন্তুরার একরকম ভরাডুবি হয়েছে এই নির্বাচনে। তারিকুল হাসান আশিক, সময় সংবাদ, লিসবন, পর্তুগাল। জাপানের আগাম নির্বাচনে ভূমিধস জয়ের পথে বর্তমান প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি। এর মধ্য দিয়ে সংসদের নিম্নকক্ষে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে যাচ্ছে তার নেতৃত্বাধীন এলডিপি জোট। স্থানীয় সময় রোববার জাপানের আগাম নির্বাচনের ভোট গ্রহণ হয়। দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনে দেয়া তথ্য অনুযায়ী 465 আসনের প্রতিনিধি পরিষদে সানায়ে তাকাইচি নেতৃত্বাধীন লিবারেল ডেমোক্রেটিক পার্টি এলডিপি ও তাদের জোট পায় 352টি আসন, যার মধ্যে এলডিপি একাই নিশ্চিত করেছে 316টি, যা একক সংখ্যাগরিষ্ঠতার চেয়েও বেশি। তবে এখনও নির্বাচনের আনুষ্ঠানিক ফলাফল ঘোষণা করা হয়নি। ভোটে এগিয়ে থাকায় তাকাইচি নেতৃত্বাধীন জোটকে অভিনন্দন জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দেশের বাইরে থেকে প্রথমবার জাতীয় সংসদ নির্বাচনে ভোট দেওয়ার সুযোগ পেয়ে উচ্ছ্বাসে ভাসছেন মালদ্বীপে থাকা প্রবাসী বাংলাদেশিরা। দীর্ঘদিনের এ দাবি পূরণ হওয়ায় নির্বাচন নিয়ে তাদের মাঝে দেখা দিয়েছে বাড়তি আগ্রহ আর উৎসাহ। নির্বাচনকে কেন্দ্র করে হাজারো মাইল পাড়ি দিয়ে অনেকেই ফিরেছেন বাংলাদেশে। খন্দকার ওমর ফারুকের তথ্য ও ছবিতে বিস্তারিত। দরজায় কড়া নাড়ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। দেশ পেরিয়ে প্রবাসেও বইছে ভোটের হাওয়া। প্রথমবার পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার সুযোগ পেয়ে উচ্ছ্বসিত দক্ষিণ এশিয়ার পর্যটন নির্ভর দেশ মালদ্বীপে থাকা প্রবাসী বাংলাদেশিরা। রাজধানী মালের ব্যস্ততা আর বিভিন্ন দ্বীপে কর্মরত প্রবাসীদের আলোচনার বিষয় এখন 12 ফেব্রুয়ারির নির্বাচন। বাংলাদেশ থেকে প্রায় 3000 কিলোমিটার দূরে বসেও দেশের ভাগ্য নির্ধারণী এই নির্বাচন নিয়ে তাদের মাঝে যে প্রাণচাঞ্চল্য দেখা দিয়েছে তা গত 2 দশকের মধ্যে নজিরবিহীন বলে মনে করছেন অনেকে। প্রবাসীদের ভোট টানতে দেশের বিভিন্ন রাজনৈতিক দলগুলোর উল্লেখযোগ্য প্রতিশ্রুতি না থাকলেও ত্রয়োদশ জাতীয় নির্বাচনে প্রথমবারের মতো মালদ্বীপ থেকেই প্রবাসীদের পছন্দের প্রার্থীকে ভোট দিয়ে দেশের নতুন সরকার নিয়ে নানা প্রত্যাশার কথা জানিয়েছেন তারা। সবাই খুব উৎসাহ উদ্দীপনার মধ্যে, তার অনেকে অফিস থেকে ছুটি নিয়েও তার ভোটটা প্রদান করছে। পোস্টাল ভোটের মাধ্যমে ভোট দিয়ে খুবই আনন্দিত। এয়ারপোর্টে যাওয়ার সময় এবং আসার সময় যেন হয়রানি না হয়, যেই সরকারে আসুক তার কাছে আমাদের
এটাই আবেদন। নির্বাচনকে কেন্দ্র করে প্রবাসীদের কেউ কেউ হাজারো মাইল পাড়ি দিয়ে ফিরেছেন বাংলাদেশে। আমরা যারা প্রবাসী ভোট দিয়েছি তারপর আমরা দেশে যাব, কারণ আমাদের দলীয় প্রার্থী আছে, ওনাদের পক্ষে গিয়ে কাজ করব। বাংলাদেশের উদ্দেশ্যে রওনা হয়েছি ভোট দেওয়ার জন্য। বিশেষ করে আমি আমার প্রার্থীকে দলীয়ভাবে আমার আসন থেকে যাকে প্রার্থী ঘোষণা করা হয়েছে আমি তার হয়ে কাজ করার জন্য যাচ্ছি। সিদ্ধান্ত নিলাম যে বাংলাদেশে যাওয়ার পর আমি আমার পছন্দের প্রার্থীকে ভোট দিব, এই আশা ব্যক্ত করে আমি মনে করেন যে দেশের উদ্দেশ্যে রওনা দিলাম। প্রথমবারের মতো ভোটাধিকার প্রয়োগের সুযোগ পেলেও বাস্তব জীবনের নানা সংকট নিরসনে কার্যকর পদক্ষেপের আশায় দিন গুনছেন অসংখ্য প্রবাসী বাংলাদেশি। সময় সংবাদ, মালদ্বীপ। ত্রয়োদশ সংসদ নির্বাচনে বাংলাদেশের মতো দক্ষিণ আফ্রিকাতেও নির্বাচনী প্রচারণা চালাচ্ছে 11 দলীয় ঐক্যের সমর্থকরা। রোববার দেশটির পর্যটন নগরী কেপটাউনে ইসলামিক ফোরাম অফ আফ্রিকা সমাবেশ করে। দুর্নীতি, দুঃশাসন এবং ফ্যাসিবাদের বিরুদ্ধে ইনসাফের বাংলাদেশের জন্য দাঁড়িপাল্লায় ভোট দিতে আহ্বান জানান। পাশাপাশি এয়ারপোর্টে হয়রানি বন্ধ এবং রেমিটেন্সে প্রণোদনা বৃদ্ধির আহ্বান জানান তারা। সময় চীনের নতুন বছরকে বরণ করে নিতে শুরু হয়েছে নানা আয়োজন। এবছর দেশটিতে ঐতিহ্যগতভাবে নতুন বছরের প্রতীক হিসেবে নির্ধারণ করা হয়েছে ঘোড়া। নতুন বছরকে কেন্দ্র করে দেশটিতে বেড়েছে ঐতিহ্যবাহী নানা পণ্যের বিক্রি। গত বছরের তুলনায় দেশটিতে পণ্যের বিক্রি 30% বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে। পূর্ব চীনের শানডং প্রদেশের জিবো শহরের একটি কারখানায় কারিগররা নতুন বছরের জন্য ঘোড়ার কাচের ভাস্কর্য তৈরিতে ব্যস্ত সময় পার করছেন। তীব্র তাপে কাঁচকে আকার দিতে দিতে ধীরে ধীরে ফুটে উঠছে ঘোড়ার প্রাণবন্ত রূপ। এর মধ্যে কাচের তৈরি দোলনা ঘোড়া বিশেষভাবে জনপ্রিয়। এর দেহে রংধনুর ধনুকের মতো বৃত্তাকার নকশা, যা নতুন বছরকে শুভকামনা জানায়। 17 ফেব্রুয়ারি শুরু হতে যাচ্ছে চীনা চন্দ্রপঞ্জিকায় নতুন বছর। চীনা সংস্কৃতিতে নির্ধারিত 12টি প্রাণী থেকে একটিকে বর্ষ প্রতীক ধরা হয়। এবারের প্রতীক ঘোড়া। ঐতিহ্যবাহী ও আধুনিক নান্দনিকতার মিশেলে চলছে নতুন বছরকে বরণের নানা আয়োজন। এই ঢেউয়ের সঙ্গে গা ভাসিয়ে এগিয়ে চলেছে সাংস্কৃতিক ও সৃজনশীল পণ্যের বাজার, যা ভোক্তাদের মধ্যে নতুন উদ্দীপনার সৃষ্টি করেছে। আর প্রত্যাশিত আয় গত বছরের তুলনায় প্রায় 30% বাড়তে পারে। প্রথমত, নকশায় ঘোড়ার প্রতিচ্ছবি স্পষ্টভাবে তুলে ধরতে হবে, যাতে নতুন বছরের রাশি চিহ্নের থিমটি ফুটে ওঠে। দ্বিতীয়ত, এতে জাতীয় ঐক্য ও চীনা জাতির সমষ্টিগত চেতনার বার্তা থাকতে হবে। মূল নিদর্শনের অবয়ব অক্ষুণ্ণ রেখেই এতে ব্যবহারিক মূল্য যোগ করা হয়েছে। বেইজিংয়ের গ্র্যান্ড ক্যানাল মিউজিয়াম তাদের সংগ্রহ থেকে অনুপ্রাণিত হয়ে প্রায় 100 ধরনের ঘোড়ার আকৃতি সাংস্কৃতিক পণ্য উন্মোচন করেছে। এসব পণ্য অল্প সময়ে বিপুল সংখ্যক ক্রেতাকে আকৃষ্ট করছে। মধ্য চীনের হেনান প্রদেশের ঝাংজৌতে জাতীয় অমৃত সাংস্কৃতিক ঐতিহ্য অভিজ্ঞতা কেন্দ্রের কারিগররা নতুন বছরকে কেন্দ্র করে বৈচিত্র্যপূর্ণ একগুচ্ছ পণ্য তৈরি করছেন। এতে 3 রঙের গ্লেস মৃৎশিল্প, মাটির পুতুল ও লোকজ বস্ত্রশিল্পের মতো ঐতিহ্যবাহী কৌশল যুক্ত করা হয়েছে। মহড়ার কাজ শেষ করে আমরা নতুন বছর শুরু হওয়ার 8 দিন আগেই বাউজি যাওয়ার প্রস্তুতি নিচ্ছি। সেখানে নতুন বছর বরণ করতে সব আয়োজন সম্পন্ন করা হচ্ছে। আমরা প্রথম 16 দিন পর্যন্ত পরিবেশনা করব। উৎসবের আমেজে মেতে উঠবে গোটা চীন। উৎসবের পরিবেশনা বাজারকে সমৃদ্ধ করতে হেনান প্রদেশের বিভিন্ন গ্রামের বাসিন্দারা সম্প্রতি শিয়াওয়াং সিংহ নৃত্যের মহড়া দেন। এটি জাতীয় অমৃত সাংস্কৃতিক ঐতিহ্যের অন্তর্ভুক্ত। তীব্র ঢোলের তালে 2 তরুণ মোটা দড়ির উপর দাঁড়িয়ে পা বাড়িয়ে 10 মিটারেরও উঁচু একটি মঞ্চে উঠে কঠিন সিংহ নৃত্যের কৌশল প্রদর্শন করেন। এবছরের উৎসবে 3টি দল মিলিয়ে 110টিরও বেশি পরিবেশনা করার কথা রয়েছে। তোফাজ্জল হোসাইন, সময় সংবাদ। আন্তর্জাতিক সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। যুক্তরাষ্ট্রের যুদ্ধের হুমকিকে ভয় পায় না ইরান, জানালেন আব্বাস আরাকচি। ওয়াশিংটন সম্মান জানালেই কেবল পরমাণু কর্মসূচি নিয়েই হতে পারে সংলাপ। অস্ত্র ত্যাগে ফের অস্বীকৃতি জানালো হামাস। গাজায় বিদেশি হস্তক্ষেপ মেনে না নেয়ার হুঁশিয়ারি। ইসরায়েলি হামলায় হতাহত 3, 2 দিন বন্ধের পর ফের চালু রাফা সীমান্ত। এবং ইউক্রেন যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রে আলোচনায় বসার প্রস্তাবে এখনো সাড়া দেয়নি রাশিয়া। সংলাপ চলাকালে বিদ্যুৎ অবকাঠামোয় হামলা না চালানোর আহ্বান ট্রাম্পের। এই ছিল আন্তর্জাতিক সময়। এরপর সকাল 10টার সময় সংবাদ নিয়ে সঙ্গে থাকবেন রোজা চৌধুরী। ধন্যবাদ আলিফ। সকাল 10টার সময় সংবাদ নিয়ে আসছে কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়ের।